দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথ দখলের পায়তারা করছে। সে ধারাবাহিকতায় শনিবার বেলা 3:30টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এ সময় অন্তত 3 জন আওয়ামী লীগ সমর্থক আটক হয়েছেন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা। তারা বলছে আওয়ামী লীগের সময় এর চেয়ে ভালো ছিল। অন্তর্বর্তী সরকার করেছে, আমি বিশ্বাস করি না। তারা ভদ্র মানুষ। বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে, আমার মনে হলো যে না ভাই, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে নাই, আমরা তোমাদের সাথে আছি। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? আমার কাছে দুঃখ লাগে যে আমাদের বিএনপির ভাইরা এত সিনিয়র এবং এত দেশপ্রেমী, এত জনসমর্থন, তারা কিন্তু এই সেটআপে আসার জন্য যে বাইরের জন্য না থাকেন, তাই সেই জন্য কিন্তু তারা মুক্তিযোদ্ধা একজন তাকে 3 মাস সাসপেন্ড করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছেন, দেখানোর জন্য যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অতটা নাই। কিন্তু তাদের নেতা জিয়াউর রহমান সাহেব বীরুত্তম, উনি মুক্তিযুদ্ধের নামে উনি সারা দেশের মানুষের কাছে অন্তরে প্রবেশ করেছিলেন। ওনাকে মানুষ এখনো ভক্তি শ্রদ্ধা করে, উনি একটা মুক্তিযোদ্ধা হিসেবে। তোমার জন্য তোমার বাবা কাঁদতে হবে। আবারও কলঙ্কিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম। এবার চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন সংগঠনটির উত্তরা শাখার 2 নেতা এবং তাদের সহযোগী এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাঘছাসের কেন্দ্রীয় নেত্রী তমা ফারিয়া। বিপ্লবের পর জন্ম নেওয়া যে সংগঠনগুলোকে ঘিরে জাতি আশার আলো দেখেছিল, তাদের সদস্যদের একের পর এক এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্র এবং নৈতিক অবক্ষয়ের দিকেই ইঙ্গিত করছে। ঘটনাটি রাজধানীর উত্তরার। গত বৃহস্পতিবার রাতের আধারে সমন্বয়ক পরিচয় দিয়ে এক ব্যক্তির বাসায় হানা দেয় দলটি। অভিযোগ, মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তারা দাবি করে 10 লাখ টাকা। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে। আমাদের এই চ্যানেলে সবসময় আমার নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয়। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় আপডেট এবং নিত্য নতুন খবরগুলো দেখানো হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশ রয়েছে আত্মগোপনে, ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই। আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মাঝে মধ্যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় করা হয়। এর আগে রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবশেষ মিছিল করেন শুক্রবার। সেদিন বাংলা মোটরে কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের হোটেলের দিকে যায়। তারও আগে গত 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডের রাফা প্লাজার সংলগ্ন সড়ক থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এছাড়াও 5 আগস্ট তারা মিছিল করেন তেজগাঁও নবিস্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। এরও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। কবিতা সম্ভবত পড়ছিলাম, কপতক্ষণ নদের গল্পটা আমার বারবার মনে পড়ছিল। মামা, দেশ তো মামা আমাদের অনেক দূরে চলে গেছিল। আরো স্বপ্ন আছে যেন এই দেশ, আমাদের দেশের লোককে যেন বাইরে কাজ করতে না যেতে হয়। কিছুদিন মামা, মানে কিছুদিন আগে 1-2 বছর আগে আমাদের দেশে ধান কাটার লোক ছিল না, তারপরে আপনার কৃষি লেবার ছিল না মামা, ঠিক আছে। আর্মি পুলিশ ছাত্ররা পর্যন্ত হেল্প করছে। আমরা কিন্তু ঠিক জায়গায় ঠিকঠাক মতো আগাইতেছিলাম। মধ্যখানে বর্তমানে কিছুটা কোথায় যেন একটা কোনো সমস্যা মনে হইতেছে। আমার মনে হচ্ছে তাই ঠিকঠাক মতো বর্তমান সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ মামা। আই এম আলী, মোহাম্মদ দানিশ আলী। আই এম ফ্রম ঠাকুরগাঁ। মাই নেম ইজ আলী। আই এম নাও ড্রাইভিং in rickshaw more than 2.5 years. I am living now Mirpur 1, 10 year work Saudi Arabia. Now then come back Bangladesh, then start business for silver and shoe and silver. Then my business flop মামা। আমার নাম মোহাম্মদ দানিশ আলী। আমার বাড়ি হলো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। আমি এখানে থাকি, মিরপুর 1 নম্বরে থাকি। আমি অটো রিক্সা চালাই। জি মামা, আমি বাইরে ছিলাম, বাংলাদেশের বাইরে সৌদি আরবে ছিলাম। 10 বছর কাজ করছিলাম, মোটামুটি 2টা কোম্পানিতে 10 বছরের মধ্যে কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসলাম মামা, অনলি দেশপ্রেম, ঠিক আছে। আমার মনে হয়েছে যে আমি
10 বছর থাকার পরে মনে হয় যে আমি দেশে যাই করে খাই, আমি দেশে থাকবো। আমি বিশেষ করে আমাকে বাংলাদেশে আসতে উদ্বুদ্ধ করছিলাম আমার একটা প্রোগ্রাম, দেশের প্রতি প্রোগ্রাম দেখছিলাম আমি। আমাদের দেশের মতো দুর্গাপূজা, আমাদের দেশের মতো ঈদ, আমাদের দেশের মতো সংস্কৃতি, কালচার মামা পৃথিবীতে আর কোথাও নেই। আই এম প্রাউড, আমাদের দেশ এত সুন্দর মামা, বাংলাদেশের মতো সুন্দর দেশ আর কোথাও নেই, বিকজ নট পিপল মামা। ঠিক আছে, 2015-তে ব্যাক করছি আমি। এর ফাঁক দিয়ে মামা আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল। আমি সৌদি আরব থেকে যে কোম্পানিতে কাজ করতাম, এই কোম্পানির তরফ থেকে আমি একবার ইন্ডিয়ায় ভিজিট করছি, বিকজ কোম্পানি আমাকে 2 বছর পর 55 দিনের ছুটি দিত এবং 2 মাসের বেতন দিয়ে দিত। তো আপনার এজ লাইক আপনি যেখানে যে কোনো দেশে আপনার ছুটিটা আপনি কাটাতে পারেন। আমি একবার ইন্ডিয়া সিলেক্ট করছিলাম, একবার ফিলিপিন। মুন্সিগঞ্জের একটা ছেলে অনেক সাইজে ছোট, ওখানে কাজ করতে ওকে কথায় কথা বলতো বাঙালি। এটা আমার অনেক খারাপ লাগতো। আমি একসময় ওর কি করছি, গলা টিপে ধরছি, ধরে বলছি তুই আমার বাংলাদেশকে অপমান করছি, ওর নাম দিচ্ছি। বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে, আমার মনে হলো যে না ভাই, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে নাই, আমরা তোমাদের সাথে আছি নাকি। মঞ্চ 71 একটা মিটিং করতে গেছিল তারা, কতগুলো বুদ্ধিজীবী সাংবাদিক, তারা কিছু কথাবার্তা বলবে, কোনো গোপন ষড়যন্ত্র নয়, তাদেরকে মত দিয়ে করালো। কে করালো? অন্তর্বর্তী সরকার করেছে? আমি বিশ্বাস করি না, তারা সব ভদ্র মানুষ। আর তাদের যারা নিয়োগকর্তা তারা করেছে, তারা এত ক্যাপেবল না। তাদের নিয়োগকর্তারা এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা, উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া, হাস্যকর মামলা। এই হাস্যকর মামলায় তাদেরকে জেলেছে, আমি তীব্র নিন্দা জানাই। হাস্যকর মামলা দিয়ে তাদেরকে দেওয়া, এইরকম ভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, মুক্তিযুদ্ধের দিকে থাকবেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন। তারা অস্ত্রশস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন। কাজেই আমরা সবাই শঙ্কিত। আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে? আর যেটাভাবে চলছে দেশ, যেভাবে আপনারা সবকিছু নিজের কুক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে, এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না। এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন, সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, বিদেশে গ্রহণযোগ্য হবে না, কোনোখানে গ্রহণযোগ্য হবে না। দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন। কিন্তু আরেকটা কথা, ফেসিবাদের কথা যেটা প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম। শেখ হাসিনা কি ফেসিবাদ করেছিলেন? উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন, তাও রাজনৈতিক প্রতিপক্ষকে। আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে, বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো জামিন দিচ্ছেন না। আমাদের নেতাকর্মীদের জেলে রেখেছেন। আমাদের গোলাম কিবরিয়া টিপু প্রায় 1 বছর থেকে জেলে, আমাদের এনএম রবিকুল আলম সেলিম তাকে 1 বছর থেকে জেলে। চলছে মোদী সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার, যা সেনাদের অন্তর্মহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। তমা ফারিয়া বিপ্লবের পর জন্ম নেওয়া যে সংগঠনগুলোকে ঘিরে জাতি আশার আলো দেখেছিল, তাদের সদস্যদের একের পর এক এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্র এবং নৈতিক অবক্ষয়ের দিকেই ইঙ্গিত করছে। ঘটনাটি রাজধানীর উত্তরার
গত বৃহস্পতিবার রাতের আধারে সমন্বয়ক পরিচয় দিয়ে এক ব্যক্তির বাসায় হানা দেয় দলটি। অভিযোগ, মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তারা দাবি করে 10 লাখ টাকা। হুমকির মুখে পরিবারটি 5.5 লাখ টাকা জোগাড় করে দিলেও বাকি টাকার জন্য চলছিল নারকীয় চাপ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তারা। এই গ্রেফতারের ঘটনাটি বিচ্ছিন্ন নয়, বরং একটি ভয়ঙ্কর নকশার পুনরাবৃত্তি। যে তমা ফারিয়াকে কদিন আগে দেখা গিয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করে অশোভন স্লোগান দিতে, সেই তিনি এখন চাঁদাবাজির মামলার প্রধান আসামি। প্রশ্ন উঠছে, কোথা থেকে আসে এই দুঃসাহস? ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার এই দম্ভ তাদের কে দিচ্ছে? এই ঘটনাটি অনিবার্যভাবে মনে করিয়ে দেয় কিছুদিন আগে গুলশানে আওয়ামী দিগনেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে আরেক সমন্বয় গ্রেফতারের স্মৃতি। স্থান কালপাত্র ভিন্ন হলেও অপরাধের ধরন এবং ঔদ্ধর্য যেন একই সুতোয় গাঁথা। সেবারও ক্ষমতার বলয়ের কাছাকাছি থেকে এক সমন্বয়ক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, এবারও তাই। দুটি ঘটনাই প্রমাণ করে নতুন মোড়কে পুরনো সিন্ডিকেটই হয়তো আবার সক্রিয় হয়ে উঠছে। পর্যবেক্ষকরা করছেন, এই তরুণেরা রাতারাতি পাওয়া পরিচিতি এবং এক ধরনের বিচারহীনতা সংস্কৃতিকে পুঁজি করে বেপরোয়া হয়ে উঠেছেন। তারা কি ভাবছেন সমন্বয়ক পরিচয় দিলেই আইন তাদের স্পর্শ করতে পারবে না? আন্দোলনের পর একাডেমিক জীবনে ফিরে যাওয়ার পরিবর্তে রাজনৈতিক হাতিয়ায় পরিণত হওয়ার ফল যে কতটা বিষাক্ত হতে পারে, এই ঘটনাগুলো তার জ্বলন্ত উদাহরণ।